আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। আজ এসেছি বর্ধমান জেলায়, আর আজকের পর্বে যার সাথে আলাপ করব তিনি এক অসামান্য নারী, যার রোজগারের একমাত্র রাস্তা টোটো। টোটো চালিয়ে তিনি সংসার চালাচ্ছেন, আর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, তাকে তো বাড়িতে দেখার কেউ নেই, তাই তাকে বুকে আগলে রেখেই তিনি সংগ্রাম চালাচ্ছেন। আজ কথা বলবো যার সাথে, তার মুখ থেকেই শুনবো তার সংগ্রামের গল্প। আমি সুস্মিতা রোম। এটা আমার গল্প। গরিবের সংসার, 22 বছরে বিয়ে, হাজারো স্বপ্ন ছিল চোখে, কিন্তু চোখ খুলতেই কঠোর বাস্তব। শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার একেবারে শেষ করতে চেয়েছিল স্বামী। তার কাছে তো কবেই ব্রাত্য সুস্মিতা। এ যেন এক অদ্ভুত চিত্র। একজন মহিলা টোটো চালাচ্ছেন কোলের শিশুটিকে বুকে জড়িয়ে। দিদি, ওকে এভাবে নিয়ে আপনাকে বেরোতে হলো কেন? বাড়িতে পরিস্থিতি খুবই খারাপ। বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে। তো বাড়িতে অন্ধ মা আর আমার এই প্রতিবন্ধী বাচ্চা, আমি ছাড়া রোজগারের মতো কেউ নেই, তাই আমাকে এই রাস্তায় ধরতে হয়েছে। সুস্মিতা দি, বিয়ে হলো আপনার কত বছর বয়সে? বিয়ে হয়েছে আমার 22 বছর বয়সে। যখন বিয়ে হলো, শ্বশুরবাড়িতে গেলেন, তখন সেখানকার পরিস্থিতি কেমন দেখলেন? সেখানে পরিস্থিতি আমি যখন যাই তখন ভালো ছিল, তারপরে আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়ে গেল। যেমন কিভাবে? যেমন প্রতিদিন অশান্তি, একটা ছোট কথা নিয়ে বা ছোট কোনো কাজ নিয়ে শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি বা স্বামীর সাথে অশান্তি, এরকমভাবে আস্তে আস্তে পরিবেশ খারাপ হয়ে গেল। কি ঘটলো আপনার সাথে? আমার সাথে শ্বশুরবাড়িতে অনেক রকমের ঘটনা ঘটেছে। লাস্টে যেটা বাড়াবাড়ি হয়ে গেল, সেটা শ্বশুর শাশুড়ি আমার গায়ে আগুন দিয়ে দিল। আমি যখন বাইরে এসে চেঁচাচেঁচি করছি, তখন আমাকে ওনারাই বলছে এটা কী করলি। সত্যি অনেকটাই হয়েছিল। আমার ডান পা থেকে পায়ের চেটোটা বাদ দিয়ে গোড়ালির কাছ থেকে পুরো পেট পর্যন্ত আমার পুড়ে গেছে আগুনে। তখন আমার বাচ্চাটা 7 মাসে পেটে আছে। আমি আপনার পাশে থাকেনি? না, স্বামী আমার পাশে থাকেনি, কিন্তু যখন পাশে ছিল তখন কোনো কাজ হয়নি। এরপর বাপের বাড়িতে ফেরা, বাড়ির মানুষদের ভালোবাসায় একটু একটু করে যখন সুস্থ হচ্ছে মেয়েটা, তখনই হঠাৎ করে চলে যায় স্বামী। যখন চলে এলেন শ্বশুরবাড়ি থেকে, তখন তো একে শরীরের যন্ত্রণা, তার উপরে মনের যন্ত্রণা, কিভাবে সামলালেন বা আপনি নিজের চিকিৎসাটা করলেন কিভাবে? মনের কষ্ট অনেক ছিল, শরীরের কষ্ট অনেক ছিল, কিন্তু বলার মতো তো কেউ ছিল না। মাকে বাবাকে বললাম, বাবা বাড়িতে ছিল না। মাকে বললাম, বাবা কাজে গিয়েছিল। বাবা বাড়ি এলো, বাবাকে যখন জানাই, বাবারও তখন একই অবস্থা। আমাদের গ্রামেই মামার বাড়ি, আমরা মামার বাড়িতেই বসবাস করি। যখন মামার বাড়িতে খবর দেওয়া হয়, মামারা মামিরা সবাই আসে। সেদিনকে আমাকে আস্তে আস্তে সবাই মিলে কোলে করে নিয়ে সেদিনকে ডক্টরের কাছে নিয়ে যায়। সেদিনকে নিয়ে যায়, এমনই অবস্থা সেদিনকে, না পাচ্ছে কেউ আমাকে কোলে তুলতে, না পাচ্ছে কেউ আমাকে কোনো গাড়িতে একটু সাহায্য করে চাপাতে, না পাচ্ছি আমি নিজে প্রেশার দিয়ে চাপতে। আমার তখন এমনই কন্ডিশন, কিন্তু কিছু করার নাই। 6-7 জন মিলে আমাকে ধরে কোনো রকমভাবে কষ্ট করে চাপাবে। তা বাড়ির লোক আমাকে বলেছিল বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার কথা, যে এই মুহূর্তে নিজে বাঁচ, তারপরে আবার বাচ্চা নেবে। কিন্তু আমি তখন দেখলাম না, প্রথম ফল আমি নষ্ট করবো না। দিয়ে আস্তে আস্তে যখন এরকম হলো, সবই স্বাভাবিক হলো, তারপরে আমার আবার স্বামী মারা গেল। সকলে বলেছিল এখনই সন্তান দরকার নেই, কিন্তু জঠরের ধনকে কি এভাবে ফেলে দেওয়া যায়? একটি ফুটফুটে সন্তান হলো বটে, কিন্তু সে জন্মালো হাজারো প্রতিবন্ধকতা নিয়ে। আবার শুরু লড়াই, সন্তানকে সুস্থ করার লড়াই। দিদি, যখন দেখলেন যে আপনার মেয়ে জন্ম হলো, আর যখন দেখলেন যে সবাই যা বলছিল সেটাই হলো, মেয়েটা স্বাভাবিক হলো না, তখন আপনি কি ভাবলেন? আমি ভেবেছিলাম
যে আমার স্বাভাবিক বাচ্চা হবে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কি করব, এখন যখন বুঝতে পারলাম তখন দেখলাম আমার কিছু করার না। আর এটাই আমার ভালো, এটাই আমার খারাপ। ভালোরও যতটা আদর, খারাপেরও ততটাই আদর। ততটাই আমি বুকে বেঁধে রেখেছি, কারণ আমি তো একজন মা। একেই বলে মা। মায়ের কাছে সন্তানের আবার ভালো খারাপ কি, খুব ভালো কথা বললেন সুস্মিতা দি। আচ্ছা, ওর ঠিক সমস্যাটা কি? ও কি নিজে থেকে দাঁড়াতে কিছুই পারে না? ও নিজে থেকে দাঁড়াতে পারে না, বসতে পারে না, কোনো খাবার খেতে পারে না, কোনো কথা বলতে পারে না, শুধু গায়ে দুধ খায়, আর যা হয় আমার বুকের দুধ খায়। ও ডাক্তার কি বলছে? ডাক্তার বলেছে যে ওর হজম শক্তি কম, বা ও জন্মের সময় তো কাঁদে নাই খুব, তার জন্য ওর একটু অনেক প্রবলেম আছে মাথাতে বেশি। ওর জন্য ওর চোখে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, ও নিজের যেটা করবে সেটাই ভালো। ও ও বড় হলে কি ঠিক হবে? ওর সুস্থতা নিয়ে কি বলেছে ডাক্তার? ডাক্তারে বলেছে ও বড় হলে, যত বড় হবে আস্তে আস্তে তত ওর পরিবর্তন আসবে। তা আমরা একটু পরিবর্তন লক্ষ্য করেছি। আগে ও ঘাড়টা তুলতে পারতো না, এখন ও ঘাড়টা তুললে বা ঘাড় ঘোরায়। মেয়ের নাম কি রেখেছে? মেয়ের নাম শ্রাবন্তী নন্দী। মেয়েকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? মেয়েকে ভবিষ্যতে তো ভালো জায়গাতে দেখতে চাই, কিন্তু জানি না সেই পর্যায়ে পৌঁছাতে পারবো কিনা। আমার মেয়ে সুস্থ হোক, আর 5টা বাচ্চার মতো যেন ওরকম খেলাধুলা করে, আমি সেটুকুই চাই। এতেই আমি অনেক খুশি। মেয়ে মা বলে ডাকে? মেয়ে মাটা বলতে পারে, আর কোনো ভাষা বলতে পারে না। বাবার বড় আদরের মেয়ে সুস্মিতা। এরপর হঠাৎই চলে গেলেন বাবা। তারও আগে হারাতে হয়েছিল একমাত্র ভাইকে। বাবার মৃত্যুর পর সংসারের সব ভার তারই ওপর। মা অন্ধ। প্রতিবন্ধী সন্তানকে বুকে বেঁধে ঝাঁপিয়ে পড়লেন লড়াইয়ের ময়দানে। সম্বল বাবার টোটোটুকুই। বাবার বরাবরই আদরের মেয়ে ছিলেন সুস্মিতা। তাই মেয়ে যখন কষ্ট পেয়ে, আঘাত পেয়ে চলে এসেছেন, সেই আঘাত সামলাতে সময় লেগেছে বাবার। তবে বলেছিলেন, আমি যতদিন আছি তোকে কষ্ট করতে দেব না। আর এমন নিঠুর ভাগ্য যে সেই বাবাও চলে গেলেন। যে মুহূর্তে বাবা হঠাৎ করে চলে গেলেন, তখন আপনার অসহায়তার তো শেষ ছিল না, বুঝতে পারছি। কিভাবে সামলালেন নিজেকে, মাকে? কষ্ট তো খুবই হয়েছিল, কি করব, কিছু করার নেই তো। বাবা যখন চলে যায় বারবার বলে গেছিল তোর মাকে দেখবি, তোর মাকে দেখবি। আজকে এমনই পরিস্থিতি, বাবা বেঁচে থাকতো এমনি এমনি মাঝে মাঝে কথা হতো, গল্প হতো, সেটা যে বাস্তব হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। বাবা চলে যাওয়ার পর উপার্জনের পথে নামতে হলো সুস্মিতা রুমকে, কারণ সংসার চালাতে হবে তাকে। আপনার ভাই বোন কতজন ছিল? আমার ভাই ছিল রোজগারের মতো, কিন্তু আমার ভাইও আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিভাবে? ভাইও মারা গেছে। কবে সেটা? ভাই মারা গেছে আর 6 বছর হয়ে গেল। ভাই মারা যাওয়াতে যত না কষ্ট পেয়েছি, বাবা চলে যাওয়াতে আমি খুবই কষ্ট পেয়েছি। এতটাই কষ্ট হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, বা দেখানোর মতো নয় যে আমি দেখাবো। বাবা চলে যাওয়ার পর তাহলে বাবার টোটোটাকেই আপনি নিজের রোজগারের সম্বল বানালেন, তাই তো? হ্যাঁ, কেন ওটা ছাড়া সৎ পথে রোজগার করার মতো আমার কোনো পথ নেই, একমাত্র বাবা টোটোটা ছাড়াই। তাই টোটো নিয়ে আমি কোনো আগে পিছিয়ে না ভেবে আমি টোটো নিয়েই বেরিয়ে পেলাম, যে আমি দেখবো যে আমার বাবা যে রাস্তায় হাঁটতো সেই রাস্তাটা কতটা সহজ বা কতটা কষ্টকর। তাই আজ আমি সেই পথেই নেমেছি। তা কি দেখছেন কতটা কষ্টকর? কষ্টকর অনেকটাই। কষ্ট করে সংসার চালানো কী জিনিস সেটা আমি বাবা চলে যাওয়ার পর বুঝলাম, বাবা থাকতে কোনোদিন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি বাবার জায়গায় এসে যে সত্যি আমার বাবা কতটা কষ্ট করে গেছে। সুস্মিতার দুঃখে পাষাণ কাঁদে। মা দিদা কাঁদবেন না? পাশে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই, শুধু চোখের জলটুকুই সম্বল। মেয়ের একমাত্র সম্বল যেই সন্তান, সেই সন্তানও স্বাভাবিক নয়, তাকে নিয়ে আরো একটা নতুন লড়াই শুরু হয়েছে, নতুন লড়াই করছে, কষ্ট করছে। কি বলবেন? কি বলবো, মেয়ে খুবই কষ্ট, খুবই দুঃখিত। মেয়েকে নিয়ে যেমন কষ্ট তেমন আমাকে নিয়েও কষ্ট। আমি তো ভালো চোখে দেখতে পাই না, আমার তো কেউ নাই, ওই মেয়েটাই বল। মেয়েটা যাক আর রোজগার করবে, সেই মা মেয়ে দুজনাই নাতনিকে নিয়ে। যেমন মেয়ের কষ্ট তেমন আমার কষ্ট, দুজনাকেই মেয়ে পুষছে, আমিও তো কিছু করতে পারি না, অকর্মা। সুস্মিতা দি আপনার নাতনি, তাই তো? হ্যাঁ মা, আমার নাতনি।
আমরা তিনজনাই বিধবা, আমার নাতনি বিধবা, মেয়ে বিধবা, নিজে বিধবা। খুবই কষ্ট, তার জন্য আমার খুবই ক্লান্তি। সবাই পাঁচজনা মিলে সবাই মিলে দেখে, তাই আজ নাতনি তোমাদের দর্শন পেয়েছি। যেন সব ভালো থেকো, ভালো রেখো। কিছু একটা কাজ হলে তো ভালো হতো, তার জন্যই তো সবাইকে বলছি যেটা ভালো হয় সেটা সবাই মিলে করো মা। সুস্মিতার লড়াইয়ে ধাক্কা দিয়ে হিমালয় সরানোর মতো। জানেন পাড়াপড়শি থেকে তার সহমর্মীরা সকলেই। ভালোই কষ্ট করতে দেখছি আমাদের গায়ে। আমরা ভাড়াপত্র দিচ্ছি যে যাক ভাড়া কাটুক, আমরা নিজেরা লাইন ছেড়ে দেবো, লাইনে লাগাতে দিচ্ছি গাড়ি। দাদা, কতটা সংগ্রাম দেখছেন সুস্মিতাদির একা যে পরিবারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে? খুবই ভালো। ও একজন অসহায় মেয়ে এবং টোটো চালিয়ে আমাদের ভাতার বাজারে টোটো চালাচ্ছে। আমাদের দেখে খুবই খারাপ লাগলো। ঠিক আছে, অসহায় মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি ভালো। আপনি একজন নারী হিসেবে কিভাবে দেখছেন? ওনাকে সাহায্য করাটা খুবই জরুরি এবং ওনার যে বাঁচার একটা তাগিদ, সেটা দেখেও আমরা খুব গর্বিত। সামনে শুধুই লড়াই। জানেন না এই লড়াইয়ের পরিণতি ঠিক কি হতে চলেছে। শুধু এটুকু জানেন, তার পরাজয় মানে 4 পেট অন্ন পাবে না, হয়তো বেঁচে থাকাই দুষ্কর হয়ে যাবে। একে একে ছেড়ে চলে গেছে স্বামী, বাবা এবং ভাইকে। তাই আজকের দিনে দাঁড়িয়ে পরিবারে দিদা, মা এবং মেয়ে, এই 4 প্রজন্মের দায়িত্ব সুস্মিতাদের কাঁধে। খানাখন্দময় এই জীবনের বাইপাসে টোটো নিয়ে একটু একটু করে এগিয়ে চলেছেন আমাদের আজকের মানুষই সুস্মিতারও। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।